তাপ এবং তাপমাত্রা কি সেটা যেহেতু আমরা প্রাথমিকভাবে জেনে গিয়েছি, এখন আমাদের কাজ হবে তাপ এবং তাপমাত্রা মাপার চেষ্টা করা। প্রথমে আমরা তাপমাত্রা কিভাবে মাপা হয় সেটা চেষ্টা করব, এবং সেটা জানার জন্য আমাদেরকে একটা বিষয় খুব ভালো করে জানতে হবে, সেটা হলো পদার্থের তাপমাত্রিক ধর্ম কি। পদার্থের তাপমাত্রিক ধর্ম হলো সেই সকল ধর্ম যা কিনা তাপমাত্রার সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ পদার্থের তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে পদার্থের সেই সকল বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়। সো আমরা চলো দেখে নেই তাপমাত্রিক ধর্ম আসলে কি এবং কিভাবে তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে আমরা আসলে তাপমাত্রার চেঞ্জ মাপতে পারি, এবং তাপমাত্রার চেঞ্জ মাপতে পারলেই কিন্তু আমরা আসলে তাপমাত্রাটাও মাপতে পারবো। তাহলে চলো দেখে নেই সেটা আমরা কিভাবে খুব অ্যাকুরেটভাবে মাপতে পারি। সো পদার্থের তাপমাত্রিক ধর্ম বা থার্মোমেট্রিক প্রপার্টিজ অফ দ্য ম্যাটার। তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায় সেটি হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে তাপমাত্রিক ধর্মের সংজ্ঞাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে কি বলেছে? তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায় সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তোমরা জ্বর মাপার পারদের থার্মোমিটার দেখে থাকবে, সেটি শরীরের তাপমাত্রা মাপে। এখানে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ। তাহলে যেই পদার্থটার তাপমাত্রিক ধর্ম রয়েছে এবং সেই ধর্মটাকে ইউজ করে আমরা তাপমাত্রা মাপছি বা পরিমাপ করছি, তাহলে সেই পদার্থটাকে কি বলা হইতেছে? তাপমাত্রিক পদার্থ। ঠিক আছে? তাহলে থার্মোমিটারের পারদ কি? পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং পারদের আয়তন প্রসারণ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। কারণ কি, আমরা যখন থার্মোমিটারে তাপ দেই বা তাপমাত্রা মাপি তখন কি পারদের পরিমাণটা কি সংকুচিত বা কি হয়? প্রসারিত হয়। তো এই যে আয়তনটা সংকুচিত বা প্রসারিত হচ্ছে, তাহলে এইটাই কি? এটাই হচ্ছে পারদের তাপমাত্রিক ধর্ম। পারদটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং এই যে আয়তন যেটা কিনা সংকুচিত বা প্রসারিত হচ্ছে সেটা কি? সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। ওকে, তাহলে পারদ ছাড়াও অ্যালকোহলের থার্মোমিটার আছে। তাহলে অ্যালকোহলের থার্মোমিটারেও সেম, আয়তনটা হচ্ছে কি? অ্যালকোহলের তাপমাত্রিক ধর্ম এবং পদার্থটা কি? অ্যালকোহলটা কি? অ্যালকোহলটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। গ্যাস থার্মোমিটারে কি হয়? গ্যাস থার্মোমিটারে একটা নির্দিষ্ট আয়তনে গ্যাসের যে চাপটা, তাহলে গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং গ্যাসের যে চাপটা সেটা কি? সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। ওকে, এখানে সেটাই বলেছে। তাপমাত্রার সাথে সাথে ধাতু রোধ বা রেজিস্ট্যান্সেরও পরিবর্তন হয়, তাহলে রোধকেও তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহার করা যায়। তাহলে যেই পদার্থের রেজিস্ট্যান্স মাপবো সেই পদার্থটা কি হবে? সেই পদার্থটা হবে তাপমাত্রিক পদার্থ। এক একটি তাপমাত্রিক পদার্থ এক এক তাপমাত্রার জন্য কার্যকর। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে এক একটা নির্দিষ্ট তাপমাত্রিক পদার্থ কার্যকর, কারণ সব তাপমাত্রিক পদার্থই একটা নির্দিষ্ট তাপমাত্রিক রেঞ্জে বা একটা নির্দিষ্ট তাপমাত্রার রেঞ্জের মধ্যে ভালোভাবে কাজ করে। তাপমাত্রা এর চেয়ে বেশি বেড়ে গেলে বা কম বেড়ে গেলে এটা কিন্তু আর ঠিকভাবে কাজ করে না। তোমরা সেটা থার্মোমিটারেও দেখবে, থার্মোমিটারে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় পর্যন্ত স্কেল বা দাগ কাটা থাকে, কারণ এর উপরে বা নিচে থার্মোমিটার বা ওই যে পারদটা ব্যবহার করা হয় ওই পারদটা কিন্তু তার তাপমাত্রিক ধর্মটা বজায় রাখে না। ঠিক আছে? সো এখানে সেটাই বলা হয়েছে, তামা এবং কনস্ট্যান্টেন ধাতুকে তাপমাত্রিক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। তার মানে এদেরও তাপমাত্রিক ধর্ম আছে। এখন দুটা ভিন্ন ভিন্ন ধাতুর সংযোগস্থলে তাপমাত্রার পরিবর্তন হলে একটি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করে, সেটি মেপে তাপমাত্রা বের করা যায়। তার মানে দুই রকমের ধাতু যদি থাকে, এখানে ধরলাম যে তামা আছে আর অন্য একটা ধাতু আছে। ঠিক আছে? এবং এই দুটা ধাতুর যে সংযোগস্থল, তার মানে এইখানে তাহলে কি হয়? তাপমাত্রার পরিবর্তন হলে একটা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয় এবং যেটা মেপে কিনা কি করা যায়? তাপমাত্রা বের করা যায়। তার মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ইলেকট্রোমোটিভ ফোর্সটাও বাড়তে থাকে হয়তো,
এবং সেটা মেপে আমরা কি বের করতে পারি, তাপমাত্রা বের করতে পারি। এবং এইটা আসলে খুব ভালো একটা রেঞ্জে কাজ করে, যেটা কিনা -200°C থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস। তার মানে একটা হিউজ রেঞ্জে এই যে থার্মোকাপলিংয়ের মাধ্যমে আসলে তাপমাত্রা বের করা যায়। এবং এই যে দুইটা পদার্থ আছে এদেরকে তখন বলা হয় থার্মোকাপল। এদেরকে কি বলা হয়? থার্মোকাপল। ঠিক আছে, এটা এখানে সেটাই লিখছে, দেখো এই থার্মোকাপল -200°C থেকে 1000°C পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার হয়। কারণ কি, একটা হিউজ রেঞ্জে তাপমাত্রা মাপতে পারতেছে, তাই ইন্ডাস্ট্রিতে এটা খুব ভালোভাবে বিশদভাবে ব্যবহার হইতেছে। এখন এখানে দেখো লিখছে, আমরা যদি তাপমাত্রার ধারণাটুকু ঠিক করে পেয়ে যাই, তাহলে এরপরে আমাদের জানতে হবে এর একক কি, কিংবা তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কিভাবে তাপমাত্রা মাপবো। এখন আমরা আগেই বলছি যে তাপমাত্রা মাপতে হইলে আমাদের যে কোনো একটা তাপমাত্রিক পদার্থের তাপমাত্রিক ধর্মের সাহায্য নিতে হবে। তাহলে আমরা পারদে থার্মোমিটারে যেভাবে তাপমাত্রা মাপি, সেটা হচ্ছে পারদের যে আয়তন সেটা তাপমাত্রা বাড়ার সাথে সাথে বেড়ে যায়, এবং একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বাড়লে আয়তনও একটা নির্দিষ্ট পরিমাণ বাড়ে, এবং এটার উপর ভিত্তি করেই আসলে তাপমাত্রা মাপা হচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি একটা নির্দিষ্ট স্কেল বা একক বের করতে যাই তাপমাত্রা মাপার, তাহলে আমার একটা নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট লাগবে, এবং ওই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আরেকটা রেফারেন্স পয়েন্ট লাগবে যেটা কিনা আমার তাপমাত্রা বাড়ার পরিমাণকে ইন্ডিকেট করবে। যে আমি ধরলাম পারদের থার্মোমিটার নিলাম, ঠিক আছে, এখন ধরো পারদের থার্মোমিটার নিলাম, এবং আমি বললাম যে পারদের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বাড়লে আমি এমন একটা একক নিব যে একক 1 একক বাড়বে। তাহলে প্রথমে আমার কি করতে হয়েছে, পারদের একটা নির্দিষ্ট লেন্থ নিতে হয়েছে। তাহলে এই যে একটা রেফারেন্স পয়েন্ট নিচ্ছে, এবং এইখানে দেখো আমি বলে দিছি যে 1 সেন্টিমিটার বাড়লে এইটার একক কি, 1 একক বাড়বে। ঠিক আছে, তো আমাদের যেইখানে আমরা যেইটা নিব, যেই স্কেলটা নিয়ে কথা বলবো, সেখানেও আমার দুইটা রেফারেন্স পয়েন্ট লাগবে। এবং এইখানে দেখো সেটাই বলা হয়েছে যে আমরা যদি সেলসিয়াস স্কেল নেই, তাহলে সেলসিয়াস স্কেলের একক হচ্ছে সেলসিয়াস। সাধারণভাবে বলা যায় এই স্কেলে 1 অ্যাটমসফেরিক প্রেসারে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেটাকে 0°C ধরা হয়েছে। তার মানে আমরা জানি যে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যেটা 1 অ্যাটমসফেরিক চাপে বা 1 ATM চাপে কি হয়, পানি বরফে পরিণত হয় এবং বরফ পানিতে পরিণত হয়। ঠিক আছে, এবং সেই তাপমাত্রাটা কি ধরছে 0°C, এবং যেই তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে ধরছে 100°C। ঠিক আছে, তবে মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞানী সেলসিয়াস যখন তার সেলসিয়াস স্কেলটা নিয়ে মানে গবেষণা করতেছিল বা স্কেলটা বানাচ্ছিল, তখন কিন্তু তিনি আসলে এরকম ধরেন নাই। তিনি ধরছেন পানি যেখানে ফুটতে শুরু করে সেটা হচ্ছে 0°C, এবং পানি যেখানে বরফে পরিণত হয় বা বরফ যেখানে পানিতে পরিণত হয় সেটাকে ধরছেন 100°C। তার মানে বর্তমানে যে আমরা স্কেল ইউজ করি তার ঠিক উল্টা। ঠিক আছে, এখন দেখো এখানে সেটাই বলা হয়েছে। এখন দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত সেলসিয়াস স্কেল ব্যবহার করলেও আন্তর্জাতিক স্কেলটা হচ্ছে কি, ক্যালভিন, কে বড় হাতের কে। সেলসিয়াস স্কেলের সাথে কিভাবে ক্যালভিনের সম্পর্ক আমরা জানি। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ক্যালভিনে কনভার্ট করতে হইলে কি করতে হয়, 273.16 বা 15 ক্যালভিন, মানে এটা যোগ করলেই হয়, যোগ করলেই হয়। ঠিক আছে, এত যদি যোগ করি তাহলে আমি কি পাবো, ক্যালভিন। এই যে সেলসিয়াস স্কেলের সাথে এত যোগ করলে কি পেয়ে যাচ্ছে, ক্যালভিন পেয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো সেলসিয়াস স্কেলের সাথে 273.15 যোগ করলে ক্যালভিন স্কেল পাওয়া যায়। যদি শুধু তাপমাত্রার পার্থক্য নিয়ে মাথা ঘামাই, তাহলে সেলসিয়াস স্কেল আর ক্যালভিন স্কেলে কোনো পার্থক্য নাই। এখানে যে কথাটা বলছে তার মানে হচ্ছে ভাই 1°C তাপমাত্রার পার্থক্য আর 1°K বা 1 কেলভিন তাপমাত্রার পার্থক্য আসলে একই। এই কথাটা আরেকটু সহজ করে বলি যে পানির স্ফুটনাঙ্ক হলো কত, 100°C। হ্যাঁ, এবং গলনাঙ্ক কত, গলনাঙ্ক হচ্ছে
0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটার যে মাঝখানে প্রত্যেকটা কি 1 ডিগ্রি সেলসিয়াসের এক একটা ভাগ আছে না, এই ভাগটা আর কেলভিন স্কেলের ভাগটা একবারে এক্স্যাক্ট সমান, বুঝছো? তার মানে 1 ডিগ্রি সেলসিয়াসে পানির তাপমাত্রা যতটুকু বাড়তেছে 1 কেলভিনেও পানির তাপমাত্রা আসলে সেমটুকুই বাড়তেছে। এখানে তার মানে এইটাই বুঝিয়েছে, ঠিক আছে? ওকে, এখন সেলসিয়াস স্কেলের সাথে কিভাবে কেলভিন স্কেলের সম্পর্ক সেটা আমরা দেখছি। অর্থাৎ তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ে সেটাকে আমরা বলতেও পারি যে তাপমাত্রা আসলে 10 কেলভিন বাড়ছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এই ঘরের তাপমাত্রা কত, তাহলে যদি বলি যে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু 30 কেলভিন বললে হবে না। তখন 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কিভাবে কনভার্ট করব? এটাকে যদি আমি 30-এর সাথে 273.15 যোগ করি, তাহলে যেইটা আসবে সেই মানটাই কেলভিন হবে। তাহলে 273-এর সাথে যদি 15 যোগ করি, তাহলে দেখো এখানে আসে 70 আর 30-এ 300, তাহলে 303.15 এত কেলভিন, ঠিক আছে? এত কেলভিন। আচ্ছা, তোমাদের মনে হতে পারে দুটো স্কেল হুবহু একই রকম, শুধু 273.15 ডিগ্রি। এটার পেছনে কারণটা কি? কারণটা হলো যে আমরা জানি যে আমরা যদি তাপমাত্রা বাড়াতে থাকি তাহলে বাড়াতেই থাকতে পারবো, এটার কোনো আসলে লিমিট নেই। কিন্তু যদি তাপমাত্রা কমাতে থাকি, এইটার আসলে একটা নির্দিষ্ট লিমিট আছে, এবং একটা নির্দিষ্ট লিমিটের নিচে আসলে আমরা আর কোনো কিছু চিন্তা করতে পারি না। এবং যে নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে যেটা নিচে আর কোনো কিছু চিন্তা করতে পারি না, সেটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রাটাকে বলা হয় পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো, মানে এর চেয়ে নিচে আর কোনো বস্তুর তাপমাত্রা থাকতে পারে না। এবং যেহেতু এর চেয়ে নিচে আর কিছু নাই, তাই কেলভিন স্কেলটা কি করছে, যেই পরম শূন্য তাপমাত্রা আছে, পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো, এইটাকে 0 কেলভিন ধরছে, ঠিক আছে? এটাকে যখন 0 কেলভিন ধরছে এবং 1 কেলভিন পরিমাণ তাপমাত্রাটা ধরছে, 1 কেলভিন পরিমাণ তাপমাত্রাটা ধরছে, ওই যে আমরা যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসকে যদি 100 ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগ যতটুকু হয় অতটুকুকে 1 ডিগ্রি সেলসিয়াসও বলা যায়, আবার 1 কেলভিনও বলা যায়। তার মানে এই যে টেম্পারেচারটুকু, এইটুকুকে সে 1 কেলভিন ধরছে। এবং দেখো এইভাবে আসলে চিন্তা করলে আমরা দেখতে পারি যে আমার যদি টেম্পারেচার 273.15 কেলভিন যদি আমি বাড়াই, তাহলে কিন্তু আমি 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবো। কারণ 0 কেলভিন হচ্ছে আসলে 273.15, কিন্তু মাইনাস ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? খুবই সহজ। সো এইখানে সেই কথাগুলোই বলছে, চলো আমরা দেখি। এটি করার পিছনে কারণ খুবই চমকপ্রদ। সাধারণভাবে আমাদের মনে হতে পারে আমরা বুঝি যত বেশি বা যত কম তাপমাত্রা কল্পনা করতে পারবো, কিন্তু আসলে সেটা সত্যি নয়। তাপমাত্রা যত ইচ্ছা বেশি কল্পনা করতে কোনো সমস্যা নাই, কিন্তু যত ইচ্ছা কম কল্পনা করা সম্ভব নয়। সবচেয়ে কম একটা তাপমাত্রা আছে এবং এর থেকে কম হওয়া যায় না। শুধু তাই নয়, আমরা এই তাপমাত্রার কাছাকাছি যেতে পারি, কিন্তু কখনোই এই তাপমাত্রায় পৌঁছাতে পারবো না। এই তাপমাত্রাকে পরম শূন্য বা অ্যাবসোলিউট জিরো বলা হয়। কেলভিন স্কেলে এই তাপমাত্রার একক হলো 0, এবং সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার মান হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, এবং কেলভিন স্কেলে 0। অন্যভাবে বলা যায় কেলভিন স্কেলটি তৈরি করা হয়েছে চরম শূন্য তাপমাত্রাটাকে কি 0 ডিগ্রি ধরছে, সেটাই আমরা বললাম। তাপমাত্রার যে কোনো স্কেল তৈরি করতে হলে দুটো নির্দিষ্ট তাপমাত্রা দরকার। কেলভিন স্কেলে একটি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, আরেকটি হচ্ছে পানির তৈধবিন্দুর তাপমাত্রা। পানির তৈধবিন্দু বলতে বলা হয় ট্রিপল পয়েন্ট, যেই তাপমাত্রায় কিনা পানি 3টি অবস্থাতেই থাকতে পারে, অর্থাৎ কঠিন বা বরফ অবস্থায়, জলীয় বা পানীয় অবস্থায়, এবং গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থায় থাকতে পারে। এবং এটা একটা নির্দিষ্ট চাপে রাখতে হয়, সেটা হলো এই যে দেখো চাপটার পরিমাণ দেওয়া আছে 0.0060373 atm, এবং এই তাপমাত্রাটা আসলে প্রায় 0.01 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা আসলে মিল রাখার জন্য কেলভিন স্কেলে এটার মান আসছে 273.16 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই কথাগুলাই বলছে। এখন কেলভিন এবং সেলসিয়াস স্কেলের পাশাপাশি ফারেনহাইট স্কেলেও একটা স্কেল আছে, যেটা বরফ এর গলন এবং পানির বাষ্পীভবনের তাপমাত্রা যথাক্রমে
32 ডিগ্রি সেলসিয়াস এবং 212 ডিগ্রি ফারেনহাইট। চিত্র 6.2-এ তিনটি স্কেলকে তুলনা করার জন্য দেখানো হলো কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 273.15 হলেও আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় এটাকে 273 ধরে নেই দৈনন্দিন হিসাবে, সেটা কোনো গুরুতর সমস্যা করে না। তার মানে আমরা 273 ধরে নিলে কোনো সমস্যা হচ্ছে না। এইখানে দেখো তিনটা স্কেল দেওয়া আছে, যার মধ্যে এইটা হলো সেলসিয়াস স্কেল, এইটা হলো কেলভিন স্কেল এবং এইটা হলো ফারেনহাইট স্কেল, ঠিক আছে। এবং খেয়াল করে দেখো তিনটা থার্মোমিটারেই কি হচ্ছে, তাপমাত্রা একটা নির্দিষ্ট পয়েন্টে, এই যে দেখো এই পয়েন্টটা হচ্ছে পানির গলনাঙ্ক, এই পয়েন্টটার নাম হচ্ছে পানির গলনাঙ্ক। এবং এইখানে দেখো গলনাঙ্কর যে পয়েন্টটা সেটা তিনটা স্কেলে ভিন্ন ভিন্ন। কিভাবে ভিন্ন হয়েছে? সেলসিয়াস স্কেলে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস স্কেলে পানির যে গলনাঙ্ক সেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছে। এবং কেলভিন স্কেলে যেহেতু আমরা আগে জানি কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অ্যাবসোলুট জিরোর তাপমাত্রা, তাই সেলসিয়াস স্কেলের সাথে এটা যদি তুলনা করি তাহলে দেখব যে গলনাঙ্কটা আসলে 273.15 কেলভিনে আসছে। এবং ফারেনহাইট স্কেলে পানির যে গলনাঙ্কটা আছে সেটাকে 32 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়েছে। এবং উপরে যদি যে অংশটা দেখি এটা আসলে স্ফুটনাঙ্ক, কার স্ফুটনাঙ্ক? পানির, হ্যাঁ, পানির স্ফুটনাঙ্ক। এবং এইখানে খেয়াল করো এইখানে সেলসিয়াস স্কেলে এটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সেটা হলো 212 ডিগ্রি ফারেনহাইট। এবং কেলভিন স্কেলে সেটা ঠিক 100 কেলভিন বেশি, সেটা হলো 373.15 কেলভিন। এখন খেয়াল করে দেখো যে এই এতটুকু সেলসিয়াস আর এতটুকু কেলভিন কিন্তু আসলে সমান, এটার কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। কিন্তু ফারেনহাইটের ক্ষেত্রে কিন্তু সেটা সত্যি নয়। কেন সত্যি নয়? কারণ দেখো এইখানে এই দুইটা ডিফারেন্স 100 ডিগ্রি সেলসিয়াস, এইখানেও ডিফারেন্স 100 কেলভিন, এখানে 100 কেলভিন, এখানে ডিগ্রি সেলসিয়াস, এখানে ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এইখানে দেখো ডিফারেন্সটা কিন্তু 180 ফারেনহাইট। তার মানে এদের দুইজনের একটা অমিল আছে। কোন দুইজনের? এই দুইজনের এবং এই দুইজনের। তাই ফারেনহাইট স্কেল একটু ঝামেলার, হ্যাঁ, সরাসরি লিনিয়ার সম্পর্ক না। তাহলে ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল আমরা কিভাবে বের করতে পারি চলো সেটা দেখি এবার। তাহলে দেখো কেলভিন এবং সেলসিয়াস স্কেলের পাশাপাশি ফারেনহাইট স্কেল বলেও স্কেল আছে, সেটা আমরা পড়লাম। এবার দেখো বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক। এখন বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক করতে হইলে আমাকে কি করতে হবে? আমাদেরকে তিনটা স্কেল আগে লিখতে হবে। তাহলে আমি ধরলাম যে তিনটা স্কেল লিখলাম। একটা স্কেলের টেম্পারেচার নিলাম, যেটা হলো টিসি, ঠিক আছে, এবং টিকে এবং টিএফ, তিনটা টেম্পারেচার তিনটা স্কেলে নিছি, ঠিক আছে। এখানে দেখো তাই করছে। এবং দেখো এখানে কি করছে, এইখানে প্রত্যেকটা স্কেলের সাথে তার গলনাঙ্ক যেটা আছে সেটা মাইনাস দিছে। সেলসিয়াস স্কেলে গলনাঙ্ক কত আমরা জানি 0। আচ্ছা, কেলভিন স্কেলে গলনাঙ্ক কত আমরা জানি 273.15 এবং ফারেনহাইট স্কেলে গলনাঙ্ক আমরা জানি কত 32। এবার কি করা হয়েছে, এইবার ওই টেম্পারেচার এবং গলনাঙ্কর যেই পার্থক্যটা সেটাকে আমরা স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের পার্থক্য দ্বারা ভাগ দিব। তাহলে স্ফুটনাঙ্ক কত? সেলসিয়াস স্কেলে 100 মাইনাস গলনাঙ্ক হলো 0 এবং কেলভিন স্কেলে স্ফুটনাঙ্ক হলো 373.15 আর গলনাঙ্ক হলো 273.15 এবং এইটা সমান সমান হবে কার? ফারেনহাইট স্কেলে 180 না, এখানে হলো 212 মাইনাস 32। আচ্ছা দেখো এখানে কি করেছি, এখানে প্রথমে যে কোনো একটা টেম্পারেচার নিছি এবং টেম্পারেচার যে স্কেলে নিছি ওই স্কেলের গলনাঙ্ক সেখান থেকে মাইনাস দিছি তিনটা ক্ষেত্রে। এবং নিচে কি রাখছি, নিচে হলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে একটা পার্থক্য সেই পার্থক্যটাকে লিখছি। এখন এইটাকে যদি আমি সরল করি তাহলে লেখা যাবে টিসি বাই 100 সমান সমান টিকে মাইনাস টিকে মানে কেলভিন স্কেলের টেম্পারেচার মাইনাস 273.15
ডিভাইডেড বাই আবার 100, ঠিক আছে। এবং লাস্ট ক্ষেত্রে লেখা যাবে TF মাইনাস 32 ডিভাইডেড বাই 180, ঠিক আছে। এবং দেখো এইটাই কিন্তু আমার তিনটা স্কেলের তাপমাত্রার একটা সম্পর্কের সূত্র। হ্যাঁ, এই সূত্রটা আমাদের সবার মনে রাখতে হবে। এই সূত্রটা আমরা মনে রাখলে আমরা কিন্তু যে কোনো টেম্পারেচার স্কেল থেকে আরেক টেম্পারেচার স্কেলে বের করতে পারবো। এখন যদি তোমাকে যদি খালি বলে দেয় খালি স্পেসিফিক্যালি সেলসিয়াস থেকে কেলভিনে কীভাবে কনভার্ট করব, সেলসিয়াস থেকে কেলভিনে কিভাবে কনভার্ট করব, তাহলে আমি আবার সূত্রটা লিখি। সূত্রটা ছিল TC/100 সমান সমান টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100। পরের পার্টটুকু লিখলাম না, কারণ এখানে আমার ফারেনহাইটের কোনো কাজ নাই। যেহেতু কোনো ফারেনহাইটের কাজ নাই তাই পরের পার্টটুকু আর লিখলাম না। এখন দেখো এইখানে যদি আমি উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আসতেছে TC সমান সমান টিকে মাইনাস 273.15। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে ক্যালভিন। তাই ক্যালভিন এক পাশে রাখবো। ক্যালভিন সমান সমান আসবে TC প্লাস 273.15। তার মানে টেম্পারেচারের সেলসিয়াস স্কেলের যে কোনো মানকে যদি আমি 273.16 যোগ করে ফেলি তাহলে কিন্তু আমি ক্যালভিন স্কেলে সেটার মান পেয়ে যাব। আবার তোমাকে বলতে পারে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করো, সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করো। তখন কি করব, তখন ফারেনহাইট আর সেলসিয়াসের পার্টটুকু লিখবো। তাহলে লিখি TC/100 সমান সমান TF মাইনাস 32 ডিভাইডেড বাই 180, ঠিক আছে। এবং এইখান থেকে আমি যদি এটাকে সরল করি তাহলে আসবে TC/5 ইজ ইকুয়াল টু TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এইটা হচ্ছে আমার মোটামুটি একটা সম্পর্ক সূত্র। এবং যেহেতু আমাকে ফারেনহাইট চাইছে তাহলে ফারেনহাইটে কিভাবে নিব, ফারেনহাইটে নেওয়ার জন্য কি করতে হবে, আগে এটাকে 9 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 9/5 ইন্টু TC ইজ ইকুয়াল টু TF মাইনাস 32। এবং আমি যদি ফাইনালি লিখি তাহলে TF সমান সমান কত আসতেছে 9/5 ইন্টু TC প্লাস 32, ঠিক আছে। তাইলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়ার সূত্র হচ্ছে এইটা। তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াসে নেওয়ার সূত্র কি, কোনটা হবে, আমাকে ফারেনহাইট দিয়ে দিছে সেলসিয়াসে নিতে হবে, তাহলে সেটা কি হবে ফারেনহাইট টু সেলসিয়াস। তাহলে ফারেনহাইট টু সেলসিয়াস, তাহলে আমি একটু আগে পাইছি কি TC/5 ইজ ইকুয়াল টু TF মাইনাস 32/9। আমাকে জাস্ট এই 5টা এই পাশে নিয়ে গেলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে TC সমান সমান কত হচ্ছে, তাহলে 5/9 ইন্টু TF মাইনাস 32। এটা কিন্তু আমি পেয়ে গেলাম কি ফারেনহাইট থেকে সেলসিয়াসে। এখন খালি একটা জিনিসই বাকি, সেটা হলো ক্যালভিন থেকে ফারেনহাইট, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি ক্যালভিন থেকে ফারেনহাইটের ক্ষেত্রে কি হবে। তাহলে ক্যালভিন থেকে ফারেনহাইট, ঠিক আছে, ক্যালভিন থেকে ফারেনহাইট দেখো টিকে মাইনাস 273.15, ঠিক আছে, ডিভাইডেড বাই হলো 100 সমান সমান হবে TF মাইনাস 32 ডিভাইডেড বাই 180। এখন দেখো এটাকে আবার সরল করলে কি পাচ্ছি, টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই, এখানে যদি আমি ভাগ করে দেই উভয় পক্ষকে 20 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে 20 দ্বারা গুণ করলে এখানে থাকবে 5 এবং এখানে থাকবে 9। তাহলে এইটা মোটামুটি একটা জেনারেল সূত্র পেয়ে যাই আমি
এবার আমাকে কিসে কনভার্ট করতে হবে, কেলভিন থেকে ফারেনহাইটে। তাহলে ফারেনহাইটে এক সাইডে রাখতে হবে। তাহলে আমি যদি লিখি যে টিএফ সমান সমান আসবে 9/5 ইন্টু টিকে মাইনাস 273.15 প্লাস হলো 32। হ্যাঁ, আর যদি কেলভিন স্কেলে বের করতে চাই ফারেনহাইটের থেকে, তাহলে কিভাবে করব, তাহলে ফারেনহাইট থেকে কেলভিন স্কেলে নিব, তাই না? তাহলে এইভাবে করব যে 5/9 ইন্টু টিএফ মাইনাস 32, এরপরে পুরাটার সাথে প্লাস হবে 273.15। খুবই সহজ, আমরা কিন্তু মোটামুটি সবগুলাই বের করছি, খালি একটা মনে হয় বাকি আছে, সেটা হলো আমরা সবগুলা বের করছি। এই যে দেখো, সেলসিয়াস থেকে কেলভিনে বের করছি, কেলভিন থেকে সেলসিয়াসে বের করছি, তারপরে সেলসিয়াস থেকে ফারেনহাইটে বের করছি, সেলসিয়াস থেকে ফারেনহাইটে বের করছি, এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে বের করছি, ফারেনহাইট থেকে সেলসিয়াসে বের করছি, এবং কেলভিন থেকে ফারেনহাইটে বের করছি, ফারেনহাইট থেকে কেলভিনে বের করছি। তার মানে আমরা মোটামুটি সবগুলাই দেখছি। এবার দেখো এইখানে দেখো আমাদের ওই সূত্রটা যেটা আমরা প্রমাণ করে আসছিলাম একটু আগে, সেটা কিন্তু লিখে দিচ্ছে। যে দেখো, প্রথমে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার নিচ্ছে এবং সেটা দিয়ে গলনাঙ্ক মাইনাস করছে, এবং দেখো স্ফুটনাঙ্ক থেকে গলনাঙ্ক মাইনাস করছে, সবগুলো স্কেলে একই কাজ করছে। পরে এটাকে সরল করে লিখছে 100, 100, 180, এটাকে ভাগ করে লিখলে এই যে দেখো প্রত্যেকটা স্কেলের সম্পর্ক লিখে দিছে। সো আমরা যেহেতু সবগুলা বের করছি ভালো করে নিজেরা, এখন ধরো আমরা কয়েকটা ম্যাথ করি। লিখছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান। তাহলে আমরা ধরে নেই যে টি তাপমাত্রায় হলো টিসি সমান সমান টিএফ সমান সমান টি, তাই না? যেহেতু সমান তাইলে সেম, তাইলে এখন আমি যে সূত্রটা জানি সেটা হলো টিসি মাইনাস 0/100 মাইনাস 0 সমান সমান টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস এইটা। এইখান থেকে আমি যদি সরল করি তাহলে আমি লিখতে পারি যে টিসি মাইনাস 0/5 ইজ ইকুয়াল টু টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। ঠিক আছে? এবং এখন দেখো আমাকে যেই তাপমাত্রায় আমি ধরে নিছি, তাহলে টিসি আর টিএফ এর জায়গায় আমি কি বসাই দেবো? আমি বসাই দেবো টি। ঠিক আছে? তাহলে আমি দেখো এখানে টি বসাই, তাহলে টি মাইনাস 0, বাট এটাকে টি মাইনাস 0কে টি লেখা যায় t/5 ইজ ইকুয়াল টু টি মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা লিখতে পারি। এবার ধরো আমাকে টি এর মান বের করতে হবে, তাহলে আমি কি করব, এই দুই পাশে গুণ করে দিই। তাহলে এখানে আসে 9t সমান সমান আসে 5t মাইনাস 5 ইন্টু 32, তাহলে 160, তাই না? 160, তাহলে মাইনাস 160। এখন দেখো আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি কন্টিনিউ করি তাহলে দেখো এখানে 9t মাইনাস 5t সমান সমান মাইনাস 160 বা 4t সমান সমান মাইনাস 160, তাইলে t সমান সমান আসতেছে মাইনাস 160 ডিভাইডেড বাই 4, যেটা কিনা মাইনাস 40। তার মানে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট আসলে একই টেম্পারেচার। মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট একই, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস সমান সমান মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। শেষ, সহজ। এরপরে দেখি উত্তর, আমরা উত্তর দেখো মাইনাস 40 ডিগ্রি, ঠিক আছে? এরপরে বলছে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান। তাহলে কেলভিন এবং ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রায় সমান হবে, এটা চলো বের করি। আমরা কেলভিন এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্কটা আছে সেটা লিখবো। কীভাবে লিখবো এটা আমরা জানি যে টি কে মাইনাস 273
373.15 ডিভাইডেড বাই 373.15 মাইনাস 273.15। এবার ফারেনহাইট স্কেল লিখব। ফারেনহাইট স্কেলের একটা টেম্পারেচার নিব টিএফ মাইনাস, এবার কি করব, ফারেনহাইট স্কেলের গলনাঙ্ক লিখব, তাহলে সেটা হলো 32। তাহলে 32, সরি এবার স্ফুটনাঙ্ক লিখতে হবে, স্ফুটনাঙ্ক হলো 212, এবার গলনাঙ্ক লিখব 32। আচ্ছা, আমরা ধরে নিলাম টিকে সমান সমান টিএফ হবে টি টেম্পারেচারে টিকে আর টিএফ সমান হবে, ঠিক আছে। তাহলে এই লাইনটাকে যদি আমি সরল করে লিখি, তাহলে আমি লিখতে পারবো টিকে মাইনাস 273.15 বাই 5 ইজ ইকুয়াল টু টিএফ মাইনাস টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, ঠিক আছে। এবার এইটাকে যদি আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে কোন তাপমাত্রায়, তাই আমি এইবার দুই জায়গাতেই টি এর মান বসাই দিব। হ্যাঁ, তাহলে টি যদি বসাই দেই, তাহলে দেখো টি মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5 সমান সমান হবে টিএফ মাইনাস, টিএফ হবে না আমার, এখানে হবে টি, টি মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এবার দেখো জাস্ট গুণ করে দিব, গুণ করে দিলে কত হয় দেখো, এই 90 হবে, এই পাশে হবে 90 মাইনাস 273.15 গুণন 9, এই পাশে হবে 5টি মাইনাস কত, 5টি মাইনাস 160, ঠিক আছে। এইবার আমরা টিগুলো একসাথে আনি, তাহলে হবে 90 মাইনাস 5টি সমান সমান হবে 90 মাইনাস 5টি হবে 273.15 গুণন 9 মাইনাস 160, ঠিক আছে 160। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে চলো কত হয় দেখে নিই। 273কে 9 দিয়ে গুণ দিলে কত হয়, দাঁড়াও ক্যালকুলেটরটি ইউজ করে আমি তোমাদেরকে বলছি। (273.15 গুণন 9) এটা আসছে 2458.35 মাইনাস 160, এবং এইখানে দেখো আসছে 40। তাহলে এখান থেকে 160 বাদ দিব, তাইলে 40 সমান সমান আসছে কত, 40 সমান সমান আসতেছে 2298.35। তাহলে টি সমান সমান কত আসবে, 2298.35 ডিভাইডেড বাই 4। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ দিলেই আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি। অ্যান্সার আসতেছে 574.59 ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন, এই দুইটা সমান। চলো আমরা দেখি উত্তর মিলাই নেই। 574.59, এই যে দেখো 574.59 কিন্তু আসছে অ্যান্সার। এইখানে ডাইরেক্ট সূত্রটা ব্যবহার করছে, আমরা ডাইরেক্ট সূত্রটা আগেও লিখছি, কিন্তু আমরা আরেকবার লিখলাম যাতে আমাদের সব ঝালাই হয়ে যায়। তোমরা চাইলে ডাইরেক্ট সূত্রটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, সুস্থ দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে সেটা কত? আচ্ছা, এখন আমাকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তাহলে আমি জানি TC/5 ইজ ইকুয়াল টু TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখানে TC আমাকে বের করতে হবে, TF দেওয়া আছে, TF হলো 98.4। তাহলে TC সমান সমান
টিসি সমান সমান আমি লিখতে পারি 5/9 ইন্টু টিএফ মাইনাস 32। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট লেখা আছে। এখন দেখো আমি জাস্ট মান বসাই দিব, 5/9 ইন্টু টিএফ এর মান হলো 98.4, তাহলে 98.4 মাইনাস 32। মানে এটাকে ক্যালকুলেট করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এইখানে 32 বাদ দিলে কত থাকে, এখানে 32 বাদ দিলে থাকে 66.4। তাইলে আমরা চলো সেটা করে ফেলি ক্যালকুলেটরে। তাহলে 5/9 ইন্টু 98.4 মাইনাস 32, পুরোটা একসাথে করে ফেলি ক্যালকুলেটরে, আসবে 36.88 এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা কিন্তু তাহলে 36.88 আসতেছে। চলো আমরা উত্তর মিলাই নেই। এই যে দেখো 36.88 বা এটাকে কিন্তু 8888 আসে, পৌনপুনিক আসছে, তাহলে এটাকে কিন্তু 36.89ও লেখা যায়, কোনো সমস্যা নাই। আমি আসলে এটা চেয়ে এটা বেশি অ্যাকুরেট। সো 36.89 মানে কি 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আচ্ছা, কি বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল সমান, এটা উত্তর দেওয়া আছে কখনোই না। কেন কখনোই না আমি তোমাদেরকে বলি। এই দেখো সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের সম্পর্কটা তোমাদের মনে আছে, যে সেলসিয়াস স্কেলের সাথে 273.15 এটা যদি যোগ করি তাহলেই আসতেছে কেলভিন স্কেল। এখন এমন কোনো টেম্পারেচার আসলে সম্ভবই না যেটার সাথে 273 ডিগ্রি সেলসিয়াস যোগ করলে একই থাকবে। বুঝতে পারছো আমার কথাটা? কখনোই লেফট সাইড আর রাইট সাইড সমান হবে না এখানে। ঠিক আছে, তাই টি এর মান যদি আমি দুই জায়গায় একইও বসাই, টি এর মান যদি দুই জায়গায় একই বসাই, ধরলাম টি টেম্পারেচারে দুই জায়গায় সেম আসবে, তাহলে দেখো টি সমান সমান টি প্লাস 273.15 আসতেছে। এখন এইটি এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকে 0 সমান সমান 273.15, যেটা আসলে সম্ভব না। তার মানে কোনো টেম্পারেচার সম্ভব না যেখানে, কোনো টেম্পারেচার আসলে সম্ভব না যে এখানে সেলসিয়াস আর কেলভিন স্কেল সমান। ওকে ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই। আমরা বিভিন্ন তাপমাত্রিক ধর্ম সম্পর্কে জানলাম, তাপমাত্রিক পদার্থ সম্পর্কে জানলাম, তাপমাত্রিক পদার্থ এবং ধর্ম ব্যবহার করে কিভাবে টেম্পারেচার মাপা হয় সেটা সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছি, এবং বিভিন্ন টেম্পারেচার স্কেল যে রয়েছে সেগুলোর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি, এবং ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সব রকমের সমস্যা দূর করে ফেলেছি। তো নেক্সট এপিসোডে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।